লকডাউন চলছে। একদম প্রথম দিকে তখনও ভ্যাকসিন বাজারে আসেনি। সুতপার অফিস বন্ধ। সুতপার বর অন্তু মাঝে মধ্যে অফিসে যাচ্ছে, বাকি সময় বাড়িতে। সুতপার মেয়ে রিনি ক্লাস 4-এ পড়ে। অনলাইন ক্লাস চলছে, একঘেয়েভাবে চলছে সব কিছু। প্রতিদিন একইভাবে চলতে চলতে রিনি তো খুবই বিরক্ত। সুতপা মাঝে মধ্যে কলিগদের ফোন করে এটা সেটা করে সময় কাটিয়ে দেয়, কিন্তু অন্তু খালি টিভি চালিয়ে বসে থাকে। আর যা শোনে সব সুতপাকে জোরে জোরে সোফায় বসে বলতে থাকে। আর সুতপা রান্নাঘর থেকে হ্যাঁ হুঁ এই অবধি। সেদিন সকালবেলা সুতপা চিৎকার করে বলে উঠল, টিভিটা বন্ধ করবে, সারাদিন একেবারে অসহ্য, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। অন্তু বলে উঠল, টিভিতেই তো এখন সব খবর, না দেখলে জানবো কিভাবে বলো তো। সুতপা রান্নাঘর থেকে এসে, এই শোনো, এত জেনে হবে কি, কাপড় জামাগুলো কেচে দাও, এত কাজ আমি পারবো না। করোনা করোনা করে তো কাজের মাসিদের ছুটি, এদিকে এত কাজ সামলানো যায়, আর তুমি শুধু টিভি দেখে যাচ্ছ। বাহ। অন্তু বলল, মানেটা কি? বাজারটা তো আমিই করলাম। সুতপা, হ্যাঁ হ্যাঁ, আমায় উদ্ধার করলে, যেন সব কি আমি একাই খাবো। রিনি ও ঘর থেকে ছুটে এসে বলে উঠল, ওহ তোমরা এত কি কথা বলছো, আমার অনলাইন ক্লাস শুরু হবে এবার, অসুবিধা হবে তো। সুতপা অন্তু দিকে তাকিয়ে বলে উঠল, শোনো, ওদের স্কুল থেকে গাদা গাদা কাজ দিচ্ছে, গত সপ্তাহে আর সব আমি করিয়েছি, এবার তুমি করাবে, বুঝতে পেরেছ? অন্তু মাথা নাড়ল। টিভির রিমোটটা সুতপা নিয়ে টিভি বন্ধ করে দিয়ে চলে গেল। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। অন্তুর ফোনটা বেজে ওঠে। অন্তু ফোন নিয়ে কথা বলতে বলতে সোফা থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ায়। কয়েকদিন পরে সুতপা খেয়াল করছে অন্তু ভীষণ চিন্তায় আছে। সুতপার সন্দেহ হতে শুরু হলো, হঠাৎ কি হলো, অন্তুর চিন্তার কী কারণ। সন্ধ্যাবেলা সুতপা চা নিয়ে অন্তুকে দিতে যাবে, তখন অন্তু গম্ভীর গলায় বলল, শোনো সুতপা, তুমি রিনিকে নিয়ে কটা দিন ওই বাড়িতে যাও, বুঝলে? ওই বাড়ি মানে অন্তুর বাবা মা যে বাড়িতে থাকে, ওটা শহর থেকে বেশ ভেতরে। অন্তু পরে সুতপা রিনিকে নিয়ে নতুন বাড়ি করেছিল রাস্তার কাছে। সুতপা বলে উঠল, কেন, কেউ অসুস্থ হয়েছে ওখানে? মার সাথে তো গতকালই কথা হলো, কই কিছু বলেনি তো। তাছাড়া এই সময় এই লকডাউনে ওইদিকে যাওয়াও তো মুশকিল। অন্তু বলে উঠল, না আসলে একটা ব্যাপার হয়েছে। কি ব্যাপার? তোমার নন্দিকাকুকে মনে আছে তো? হ্যাঁ, কেন থাকবে না, তোমার যখন মধ্যপ্রদেশে পোস্টিং ছিল, আমি তখন প্রেগনেন্ট, ওই নন্দী কাকিমাই তো আমায় রান্না করে দিত, কত সাহায্য করেছে, ওদের কি ভোলা যায়? কাকিমা পরে রিনিকে নিয়ে কতবার যেতে বলেছিল, যাই করে যাওয়াই হলো না। তারপর শুনেছিলাম কাকিমা তো মারা গেল। কাকু তো এখন এখন একা, তবে নাকি মেয়ের কাছে এসে থাকে। কাকু ফোন করে একবার বলেছিল তো তোমাকে। আচ্ছা, সকাল থেকে কি হলো তোমার? একবার বলছো ও বাড়িতে যেতে, একবার বলছো নন্দী কাকু, কি হয়েছে বলো তো ব্যাপারটা? অন্তু বলে উঠল, নন্দী কাকু আমাদের এখানে আসতে চাইছেন। সুতপা অবাক হয়ে বলে উঠল, মানে এই লকডাউনে, এই করোনার মধ্যে কেন? কি হয়েছে? সেই মধ্যপ্রদেশ থেকে একেবারে এখানে? সেটাই তো জানি না, কাল ফোন করে বলছিল। তা তুমি কি বললে? আমি সব শুনেছি, এখনও কিছু বলিনি। কি বলবো বুঝতে পারছি না। ওনার মেয়ের বাড়ি থাকতে আমাদের এখানে কেন? বলেছিলাম মেয়ের কথা, তখনই তো উনি পুরনো দিনের কথা তুললেন। কাকিমা তোমায় হেল্প করেছিল, ওই সব কথা সেন্টিমেন্ট করে দিল। তারপর কি বলবো কিছুই বুঝতে পারলাম না। সুতপা বলে উঠল, উনি এখন কোথায় থাকে কিছুই তো ঠিকমতো ছাই জানি না। এর মধ্যে মধ্যপ্রদেশ থেকে উনি এসেছেন নাকি উত্তর কলকাতায়, কিছুই তো তুমি জানতেই পারোনি। দেখো, এখন এসব সেন্টিমেন্ট হয়ে লাভ আছে কোনো? কোথায় কি জ্বর টর এসেছে কিনা? নন্দী কাকুর গলাটা শুনে কিছু বুঝতে পারলে? কাশ ছিল উনি। অন্তু বিরক্ত হয়ে বলে উঠল, ওহ সুতপা, তোমায় নিয়ে আর পারা যায় না। এভাবে ফোনের মধ্যে কি কিছু বোঝা যায়? সুতপা বলল, তা তুমি কাটাতে পারতে, কিছু একটা বলে ম্যানেজ করতে। জানো না এখন কি চলছে? তুমি কি বলছো, নন্দী কাকু এখন এখানে আসবে? আমি ভাবতেই পারছি না। স্বার্থপরের মতো কথা বলো না। কি বলতাম, বয়স্ক মানুষ, মুখের ওপর বলা যায়? তুমি হলে পারতে? সুতপা বলল, নিজের ছোটো মেয়ে বাড়িতে আছে, তার কথাটা ভেবে পারতে হতো। আমি স্বার্থপর এই কথা তুমি বলতে পারলে? আমি তো অস্বীকার করছি না যে ওনারা একদিন আমাদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু এই সময় এই পরিস্থিতিতে হুম হুম। সুতপার অন্তুর কয়েকদিন ঝগড়া চলতে থাকে। তারপর দেখতে দেখতে কয়েকটা দিন পরেই সেদিন সকাল নন্দী কাকু আসছেন তেমনটাই জানালেন। তারপর চলেই এলেন। ট্যাক্সির ভাড়া মেটাচ্ছে, সঙ্গে বড় ব্যাগ।
জানলা দিয়ে সুতপা দেখতে পেয়ে তাড়াতাড়ি মাস্ক স্যানিটাইজার বার করে অন্তুর হাতে দিয়ে বলল, শোনো, ওনাকে ওই আমাদের বাইরের বাথরুমে নিয়ে যাবে প্রথমে, তারপর ঘরে নিয়ে ঢুকবে, বুঝতে পেরেছ? অন্তু: হ্যাঁ জানি, আমি এমন করছো যেন আমি মঙ্গল গ্রহের বাসিন্দা, পৃথিবীর কোনো খবর জানি না, বলে বারান্দা দিয়ে ঢোকার দরজা খুলতে যাবে অন্তু, অমনি সুতপা: আচ্ছা, তোমায় যে মাস্কটা দিলাম, কি সেটা হাতে করে ঝোলানোর জন্য? পরছো না কেন? তাড়াতাড়ি হাসতে হাসতে পড়ে নিল অন্তু। এরপর নন্দী কাকু সোজা ঘরে ঢুকে এলো আর তারপর সোফায় এসে বসলো। অন্তু কিছুই করতে পারল না। সুতপা রেগে গিয়ে বারবার তাকাচ্ছে অন্তুর দিকে। অন্তু সুতপাকে বোঝাতে চেষ্টা করে চলেছে, ফিসফিস করে বলছে কিছুই করার ছিল না, সোজা এসে গেল, কি করব বলো, প্লিজ প্লিজ রাগ করো না। সুতপা বিরক্ত হয়ে বলে উঠল ফিসফিস করে, তুমি তো, তোমাকে দিয়ে হবে না জানতাম, এখন সব স্যানিটাইজ করতে হবে। নন্দী কাকু বলে উঠল, কি সুতপা, কেমন আছো? তোমাদের মেয়ে কোথায়, দেখছি না তো? দূর থেকে: হ্যাঁ কাকু, ভালোই আছি, মেয়ে অনলাইন ক্লাস করছে। তারপর সুতপা জিজ্ঞাসা করলো, কাকু আপনার মেয়ে কেমন আছে? সঙ্গে সঙ্গে নন্দী কাকু সুতপাকে থামিয়ে, আমার জন্য এক কাপ চা আনো তো। আর অন্তু, তোমাদের টয়লেটটা? সুতপা ফিসফিস করে ইশারা করছে অন্তুকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নন্দী কাকুকে অন্তু বাইরের বাথরুমে নিয়ে যাবে বলে দেখাতে যাবে, অমনি নন্দী কাকু নিজে থেকেই, ও ওই তো কিচেন, তোমাদের তার পাশেরটাই টয়লেট, তোমাদের বাড়িটা ছোটোর ওপরে বেশ সুন্দর, খুব ভালো, বলতে বলতে ঢুকে গেল। সুতপা অন্তু দুজনেই বিরক্ত হয়ে বসে পড়ল ডাইনিং চেয়ারে। রিনি এসে বলল, এ কি, তোমরা এখনও এখানে বসে বসে কি করছো? একদম ঘর থেকে বের হবে না, ঘরে যাও। ওই দাদুটা এসে গেছে। রিনি, ঘরে যাও, আমাদের বিরক্ত করো না। বাথরুম থেকে নন্দী কাকু বেরিয়ে বললেন, এই তো দিদি ভাই, এসো এসো, তুমি নিশ্চয়ই আমায় চিনতে পারছো না, এসো তোমার সাথে আলাপ করি। না না কাকু, আপনি বিশ্রাম করুন, ওর তো ক্লাস আছে অনলাইনে। মা, আমার তো ক্লাস শেষ, যাই না। সুতপা বলল, রিনি ভেতরে যাও, দাদু এখন খাওয়া দাওয়া করবেন। রিনি ভেতরে ঢুকে গেল। অন্তু আর সুতপার ফিসফিস কথা আর মাঝে মাঝে নন্দী কাকু এসে পড়া, এভাবেই চলছে কয়েকটা দিন। রাত তখন প্রায় 1টা। নন্দী কাকুর ঘরে আলো বন্ধ, রিনি ঘুমিয়ে পড়েছে। সুতপা ফিসফিস করে অন্তুকে বলল, চলো অন্তু, হাই তুলতে তুলতে কোথায়? সুতপা ফিসফিস করে, আরে ওঠো তো। অন্তু ধরভর করে উঠে বসলো। এখন রাত 1টা বাজে, এখন তুমি কোথায় যাবে সুতপা, এই লকডাউনে? সুতপা বলল, ও তুমি না, সত্যি নন্দী কাকুর ফোনটা চুরি করব। অন্তু অবাক চোখে তাকিয়ে, কেন, তুমি চুরি করবে কেন? ওনার ফোন থেকে জানবো ওনার মেয়ের ফোন নাম্বারটা, আর ছেলে তো মুম্বাই না দিল্লি কোথায় একটাতে থাকে, তারপর ওদের ফোন করে জানতে হবে কি ব্যাপার। নন্দী কাকু তো কিছুই বলছেন না। অন্তু মাথা নাড়ল, তারপরে বলল, আচ্ছা যদি কাকু জেগে যায়, তাছাড়া ফোনটা কোথায় রেখেছি তুমি জানো? সুতপা বলে উঠল, হ্যাঁ রে বাবা হ্যাঁ, ওই তো বালিশে পাশে আছে, আমি জল দিতে গিয়ে দেখে এসেছি। অন্তু বলল, আচ্ছা চলো। দুজনে বেরিয়ে পড়ল নন্দী কাকুর ফোন চুরি করতে। তখনই সুতপা ফোনটা নিয়ে বেরিয়ে এলো। ফোনটা নিয়ে মেয়ের নাম্বারটা খুঁজছে। অন্তু বলল, ওনার ছেলের নাম তো সুধীর, তুমি এন দিয়ে কি খুঁজছো? সুতপা বলল, ও হো, ভুলে গেছো, ওনার মেয়ের নাম তো নীলিমা। ও হ্যাঁ, তাই তো। দুটো নাম্বার লিখে নিল ওরা। এবার ফোনটা আবার জায়গা মতো রাখার পালা। সুতপা বলে উঠল, দেখো আমি ফোনটা তুললাম, এবার তুমি রাখবে। অন্তু টেনশনে হাত পা ঠান্ডা করে বলে উঠল, এসব কাজ আমার দ্বারা হবে না। সুতপা অনেক সাহস জোগালো, বলল, অন্তু তুমি সেই পাহাড়ে উঠেছিলে, মনে আছে, তুমি কত সাহসী। অন্তু খিলখিল করে হেসে উঠল আর বলল, পাহাড়ে ওঠা আর এই ফোনটা রাখা এক হলো? এইসব চুরি বিশারদ তুমি, আমার দ্বারা হবে না এ কাজ। সুতপা, মানেটা কি? আমি চুরি করার বিশারদ? এরপর মাঝরাতে দুজনে ফিসফিস ঝগড়া চলছে। তারপর শেষমেশ অন্তু যাচ্ছে আর সুতপা পেছনে ছিল। অন্তু এত নার্ভাস যে পাশে পা ঠোক্কর লাগিয়ে পড়ে গেল। মোবাইলটা হাত ফসকে মেঝেতে ঠিকরে বিছানার পাশে টেবিলের নিচের কাছাকাছি। নন্দী কাকু উঠে পড়ল আর চোর চোর বলে চেঁচামেচি শুরু করে দিল। সুতপা শেষে পুরোটা সামলাতে এলো আর নন্দী কাকুকে শুয়ে পড়তে বলল। নন্দী কাকু বলে উঠল, এত রাতে তোমরা এখানে কি করছো? সুতপা আবার সামলাতে গিয়ে এক মিথ্যে বলল, আসলে কাকু আমার মাথা ব্যথা করছে ভীষণ। তখন অন্তু বলল, হ্যাঁ ঠিকই তো, তাই তো এই ঘরে বামটা নিতে এসেছিলাম, আপনি ঘুমোচ্ছেন তো তাই বিরক্ত করতে চাইনি, বলেই দুজনে চলে এলো।
একদিন পর সুতপা ঠিক করলো এবার ফোন করবে নাম্বারগুলোতে। সকালবেলা তখন কেউ ঘুম থেকে ওঠেনি। নন্দিকাকু ভীষণ রকমভাবে সুতপার দিকে নজর রাখে, বিভিন্ন প্রশ্ন করে ওই দিন রাতের ঘটনার পর। তাই আর সুতপার ফোন করাই হয়নি। আজ ঠিক করলো সুতপা ফোন করবেই। সুতপা নিজের ফোনটা ঘর থেকে আনতে যাবে, তখনই ঘরে গিয়ে জানতে পারলো অন্তুর জ্বর এসেছে। এদিকে রিনি তখনও ঘুমোচ্ছে। জ্বর এসেছে শুনে সুতপা মাথায় হাত দিয়ে বসে পড়ল। অন্তু বলল, শুধু জ্বরই এসেছে, আর কিচ্ছু হচ্ছে না। তখনই বলেছিলাম বাড়িতে বাইরের লোককে এনো না, এখন বোঝো। অন্তু বলল, আচ্ছা নন্দী কাকু তো সুস্থ। সুতপা বলল, দিন রাত তো এত টিভি দেখো, আর এটা দেখো নি সিমটম ছাড়াও হচ্ছে ব্যাপারটা। অন্তু সুতপার হাত ধরে, কি হবে সুতপা, তুমি কি বলছো? একদম ছোবে না, এই নম মাস্ক পরো। রিনিকে ঘুম থেকে টেনে তুলে বলল, তোমার চিলেকোঠার ঘরে চলে যাও তোমার বই খাতা নিয়ে। কেন মা, আমার ভীষণ ঘুম পাচ্ছে, সুতপা আবার জোরে বলল। রিনি বাবার কাছে যাবে, তখন রিনিকে সুতপা যেতে দিল না। আর রিনি চিলেকোঠায় যাচ্ছে এটা নন্দী কাকু দেখতে পেয়ে জিজ্ঞাসা করাতে রিনি বলল, বাবার জ্বর দাদু, তাই আমি চিলেকোঠায় যাচ্ছি। ভীষণ টেনশনের আবহাওয়া তৈরি হলো। নন্দী কাকু এই সময়টায় সুতপাকে সাহায্য করলো বাজারে যাওয়া এবং ওনার পরিচিত ডাক্তারকে ফোন করে ওষুধ কিনে এনে অন্তুকে খেতে বলল। অন্তুর জ্বরটা সাধারণ ছিল, 4-5 দিনের মধ্যেই ঠিক হয়ে গেল। পরিবেশটা আবার স্বাভাবিক হচ্ছে। রিনির সঙ্গে ধীরে ধীরে নন্দী কাকুর দারুণ বন্ধুত্ব হলো। রিনি এই কয়েকটা দিনেই নন্দী দাদুর ভক্ত হয়ে উঠেছে। সব কিছু ঠিকঠাকই চলছিল। এবার এতগুলো দিন পরে সুতপা সেদিন দুপুরে ফোন করলো নন্দী কাকুর মেয়েকে। কিন্তু এদিক থেকে সব শুনে তো অবাক হলো সুতপা। নন্দী কাকুর মেয়ে বলল, বাবা আমার কাছে নয়, দাদার বাড়ি আছে দিল্লিতে। তারপর এই মিথ্যে কথা বলেই নন্দী কাকুর মেয়ে কাজ আছে বলে এড়িয়ে গিয়ে তড়িঘড়ি ফোন রেখে দিল। এরপরই সুতপা ফোন করলো নন্দী কাকুর ছেলেকে। ছেলে তো দিব্যি হেসে হেসে কথা বলছে। তারপরেও ছেলে বলল, বাবা এখন বোনের কাছেই থাকে। সুতপার তো মাথাতেই এলো না, এত মিথ্যে বলছে কেন এরা। সুতপা অন্তুকে সব কিছু জানালো, আর ওরা নিজেদের মধ্যে আলোচনা করছিল এই ধরনের কথা নন্দী কাকুর ছেলে মেয়ে কেন বলল। সেই আলোচনাটা নন্দী কাকু শুনে ফেলল। নন্দী কাকু সুতপাদের ঘরে এলো। সুতপা অন্তু দুজনেই চিন্তা পড়ল। নন্দী কাকু কি সবটা শুনেছেন? তাহলে কি বলবে এখন? সুতপা নন্দী কাকুকে বলল, আমরা আসলে সত্যি খুব কৌতূহলে ছিলাম, তাই আপনি তো কিছু বলেননি আমাদের। নন্দী কাকু গম্ভীর হয়ে আবার ঘর থেকে বেরিয়ে আসতেই অন্তু বলল, তোমার সবটাতেই বাড়াবাড়ি। বয়স্ক মানুষ। নন্দী কাকুর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। অমনি আমার নামে চাপালে সবটা। তোমার কোনো কৌতূহল ছিল না? আচ্ছা এবার চলো, নন্দী কাকুর সাথে কথা বলতে হবে তো নাকি? নন্দী কাকু সোফায় এসে বসেছিল। সুতপা নন্দী কাকুর কাছে ক্ষমা চাইলে বলল, দেখুন আসলে আমাদের সত্যিই খুব কৌতূহল হয়েছিল। তাছাড়া এখন এই লকডাউন চলছে, আপনি বাইরে থেকে আসবেন সেটা ঠিক মানতে পারেনি। আর আপনি তো অন্তুকে কিছুই বলেননি, তাই। অন্তুও বলল, কাকু প্লিজ কিছু মনে করবেন না। নন্দী কাকু এবার বলতে শুরু করলেন, কি বলবো তোমাদের, নিজের ছেলে মেয়ের কথা বলতে ভীষণ বাজে লাগে। ওদের আমি আর নিজের সন্তান মনে করি না। মধ্যপ্রদেশের বাড়ি জমি তোমরা তো জানো। নীলিমার বিয়ে দিলাম কলকাতায়, সুধীর ও দিল্লি চলে গেল বৌমাকে নিয়ে। আমি আর তোমাদের কাকিমা ওখানে একা একা কতবার ওদের আসতে বলতাম। ওরা কাজের ব্যস্ততা দেখাতো আর খালি সম্পত্তি ওদের নামে লিখে দিতে বলতো বারবার। এই নিয়ে ফোনে কথা কাটাকাটি হয়েছে। ওদের বক্তব্য আমরা ওদের জন্য যেন কিছুই করিনি। অতএব এখন সম্পত্তি টাকা ওদের দিয়ে আমি কোনো বৃদ্ধাশ্রমে থাকি, এটাই ওদের ইচ্ছে। এত স্বার্থপর নিজের ছেলে মেয়ে হতে পারে ভাবিনি কোনো দিনও। তোমাদের কাকিমা ছেলে মেয়েদের চিন্তায় চিন্তায় অসুস্থ হলো, তারপর মারা গেল। তারপরও সেই একই কথা ওদের, আমি যেন সমস্ত সম্পত্তি ওদের নামে দিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাই। নীলিমার ছেলের জন্মদিনে আমায় ডেকেছিল, কিন্তু এখানে এসে তারপর এরকম পরিস্থিতিতে আমি আর মধ্যপ্রদেশে ফিরতে পারিনি। আর নীলিমা আমায় এই সুযোগ চাইছিল সম্পত্তি লিখিয়ে নিতে। আমি বুঝতে পেরে এখানে আসার জন্য অন্তুকে বলি। ভাবলাম যদি তোমরা আমায় আশ্রয় দাও। একদিন তোমাদের কাকিমা সুতপাকে মেয়ের মতো দেখেছিল, তাই ভেবেই আমি বলতে বলতে নন্দী কাকু কেঁদে ফেললেন। চোখের জল মুছতে মুছতে অসহায়ের মতো নন্দী কাকু তাকিয়ে আছেন সুতপা অন্তুর দিকে। আর ওরাও সব ভাষা হারিয়ে গেছে। ওরাও ভাবতেই পারে না নীলিমা সুধীর এতটা খারাপ হতে পারে। অন্তু বলে উঠল,
নন্দী কাকুকে আশ্বাস দিয়ে বলল, আপনি যতদিন ইচ্ছা থাকুন এখানে, কোনো অসুবিধা নেই। কাকু এত কিছু হয়েছে কখনো আগে বলেননি তো। কাকিমার মৃত্যুর খবরটা বলেছিলেন, কিন্তু এত কিছু চলছে এসব কথা জানাননি। সুতপা বলল, অজান্তেই আপনাকে কষ্ট দিলাম, তবে নীলিমা সুধীর এত বদলে গেছে, আমি যখন দেখেছিলাম তখন তো কোনো খারাপ আচরণ দেখিনি, বেশ ভালো ছিল তো ওরা। কত সুখী পরিবার মনে হতো আপনাদের। নন্দী কাকু বলে উঠল, স্বার্থপর হয়ে উঠেছে ওদের কাছে, আমি এখন বাতিল, শুধু টাকাটাই বড়। সে তো বুঝতেই পারছি, নইলে আপনি কোথায় কিভাবে আছেন সেই খোঁজটুকু নেবার প্রয়োজন করছে না ওরা। আমি তো অবাক হচ্ছি। সুতপাকে ফোনে দুজনের মিথ্যে বলল, খুব খারাপ লাগছে। দেখতে দেখতে কেটে যায় আরও দিন। লকডাউন বাড়তে থাকে, এরপর পুজো এলো। রিনির খুবই মন খারাপ। নন্দী কাকু রিনিকে বলল, দিদিভাই চলো, আমরা বরং এবার পুজোটা ঘরেই সেলিব্রেট করব, ঘরটা সুন্দর করে ডেকোরেট করি। রিনির সাথে খুব বন্ধুত্ব হয়েছে নন্দী কাকুর। সুতপা অন্তুর নন্দী কাকুকে নিয়ে বেশ মজায় কাটছিল সময়টা। এরপর বছর ঘুরতে চলেছে, লকডাউন অনেকটাই শিথিল হয়েছে। এই সময় নন্দী কাকু ফিরে গেল মধ্যপ্রদেশে, আর অন্তু সুতপা এখন নিয়ম করে ওনার খোঁজ নেন। কিন্তু নীলিমা বা সুধীরের সাথে যোগাযোগ নেই। সেদিন হলো কি, নন্দী কাকুর হঠাৎই বুকে ব্যথা শুরু হয়ে গেল। নন্দী কাকুর যিনি রান্না করেন ইদানিং, ওই মেয়েটির নাম লোপা। নন্দী কাকুকে ধরে ঘরে এনে বসালো, বারবার বলল, আচ্ছা আপকি লড়কা কো ফোন কিজিয়ে না, कौन सी डॉक्टर के पास जाना चाहिए। নন্দী কাকু সেভাবে কথাই বলতে পারছেন না। লোপা শেষে নন্দী কাকুর মোবাইল থেকে অন্তুকে ফোন করলো। ওপাশ থেকে অন্তু ফোন ধরে, লোপা সব কথা জানায়। অন্তু বলল, তোমার পরিচিত কাউকে সঙ্গে করে নিয়ে ওনাকে হসপিটালে ভর্তি করো, আমরা তাড়াতাড়ি পৌঁছতে চেষ্টা করছি, আর ডক্টরের সাথে আমার ফোনে কথা বলিয়ে দিও। লোপা সেই মতো কাজ করলো। লোপা এবং তার হাজব্যান্ড ধীরু মিলে নন্দী কাকুকে হাসপাতালে ভর্তি করায়। এদিকে সুতপাকে অন্তু বলল, আমাদের খুব শিগগিরই যেতে হবে। সুতপা বলল, কিন্তু রিনিকে নিয়ে ওখানে, তার চেয়ে বড় রিনিকে ও বাড়িতে রেখে আসি, রিনি কয়েকটা দিন ওর ঠাকুমার কাছে থাক না। অন্তু বলে, না না, রিনি পারবে না থাকতে, শোনো আমরা সবাই যাব। ওদিকে লোপা আর ধীরু হাসপাতালে নন্দী কাকুর সাথে আর ফোনে অন্তুর সাথে যোগাযোগ করছে। 3 দিন পরে নন্দী কাকু এখন খানিকটা ভালো। নন্দী কাকু সবটা শুনল লোপার কাছে। নন্দী কাকু এবার লোপাকে বলল, তুমি বাড়িতে গিয়ে আমার আলমারি থেকে টাকা নিয়ে এসো, হাসপাতালের খরচ তোমরা আর কত দেবে এভাবে। লোপা বলল, নেহি নেহি, আপকা লেরকা অন্তু তো ডাক্তার সে সব বাত করলি, ওনারা জানেন টাকা পয়সা, আমি কিছু জানি না। আমার স্বামী ধীরু বলল, টাকার বন্দোবস্ত অন্তুবাবু সব করেছেন, ওনারা তো আসছেন এখানে। নন্দী কাকু ওরা আসছে জেনে ভীষণ খুশি হলেন। তারপর বললেন, তাহলে আমার মোবাইলটা নিয়ে এসো একবার। লোপা বাড়িতে গেল। এদিকে নন্দী কাকুর ফোনটা বাড়িতেই পড়ে আছে। আর এই কয়েকটা দিনেই আবার সুধীর ফোন করেছিল এতদিন বাদে। লোপা ফোনটা তুলে চার্জে দিয়ে অন করলো, তারপরে সুধীরের মিস কল দেখে কল ব্যাক করলো। ওদিক থেকে, কী ব্যাপার বলো তো বাবা, এতদিন ধরে ফোন করছি, ফোন তুলছো না কেন? লোপা একটু অবাক হয়ে, লোপা তো অন্তুকেই নন্দু কাকুর ছেলে ভেবেছিল। তাছাড়া এতদিনে কোনোদিন সেভাবে যোগাযোগ করতে লোপা কাউকেই দেখেনি। সুধীর, নীলিমা, কেউ ফোন তো করেও নি। লোপা বলল, আপ কন? জ্যাঠাবাবু তো হসপিটালে ভর্তি আছে, উনকা তবিয়ত ঠিক ছিল না। মানে বাবা অসুস্থ? তুমি কে? আমি জ্যাঠাবাবুর এখানে काम काज करती हूँ, पर उनका क्या 2 बेटा है, एक तो जानता है, वो तो कलकत्ता से आ रही है। সুধীর বলল, শান্তামাসি তো কাজ করতো, আর কলকাতায় তো আমার বোন থাকে, কী সব বলছো তুমি? এসব আমি জানি না, আমি ফোন রাখছি, এখন জ্যাঠাবাবুর কাছে যেতে হবে, উনকা তবিয়ত ঠিক হলে উনসে পুছ লেনা। সুধীর এবার তাড়াতাড়ি করে নীলিমাকে ফোন করলে সে তো কিছুই জানে না বলল। সে বলল, শান্তামাসি কাজ ছেড়ে দিয়েছিল, তখন লোপা নামে একজনকে বাবা কাজে রেখেছিল, কিন্তু তারপর এতদিন কি হয়েছে সে কিছুই জানে না। সুধীর তো ভীষণ রেগে নীলিমাকে খুব বকাবকি করে বলল, বাবা শেষবারের জন্য তোর বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, তুই একটা খোঁজও নিসনি, ছি ছি, তুই কোন কর্তব্য পালন করেছিস? তোর জন্য মা অসুস্থ হয়েছিল, এবার তোর জন্য বাবা আজ অসুস্থ। তাছাড়া বাবা আমায় বলেছিল তার খোঁজ নেবার কোনো দরকার নেই, আর আমার বাড়ি থেকে বেরিয়ে যায় ঠিকই। আমি আমাদের মধ্যপ্রদেশের পাশের বাড়িতে যে মিঠুরা থাকতো, ওই কাকিমার কাছে জেনেছিলাম বাবা নাকি অনেক দিন পর মধ্যপ্রদেশে ফিরে এসেছিল।
তাই আর চিন্তা করিনি। কি অদ্ভুত কথা, বাবা তোর বাড়ি থেকে রেগে বেরিয়ে গিয়েছিল আর তুই বাবার খোঁজ নিলি না? গোটা লকডাউনে বাবা কোথায় ছিল সেটা জানলি না, আর মিঠুদের ফোন করেছিস? তোর বুদ্ধি হাস্যকর একেবারে। এতদিনে বাবাকে একটা ফোন করতে পারতিস তো। নীলিমা বলে, তুই কি করেছিলিস? বাবা কি আমার একার দায়িত্ব? দুজনের মধ্যে ভীষণ ঝগড়া চলতে থাকে। তারপর দুজনেই মধ্যপ্রদেশ আসবার সিদ্ধান্ত নেয়। এদিকে সুতপা অন্তু দুজনেই রিনিকে নিয়ে চলে আসে। নন্দী কাকু হসপিটাল থেকে বাড়িতে আসে। সুতপা নন্দী কাকু সেবা করতে শুরু করে। বেশ খুশিতে ছিল নন্দী কাকু, রিনিকে পেয়ে খুব খুশি। রিনি বলে, দাদু এই বাড়িটা খুব সুন্দর, কি সুন্দর ফুলের বাগান এখানে, আমি তো এখানে সব স্কুলের ছুটিতে আসব। নন্দী কাকু বলেন, হ্যাঁ দিদি ভাই তুমি আসবে। সুতপা বলল, কিন্তু কাকু আপনি এই একা একা এখানে, আমাদের ভীষণ চিন্তা হচ্ছে, হঠাৎ কিছু হলে এখন তো অত দূর থেকে আসাও মুশকিল। অন্তু বলল, হ্যাঁ কাকু 24 ঘন্টা থাকার একজন লোকের বন্দোবস্ত করে তারপর আমরা যাব। নন্দী কাকু বলে, না না চিন্তা করো না, লোপা আর ধীরু খুবই ভালো, ওরাই পারবে আমায় সাহায্য করতে। লোপা এদিকে সুধীরের সাথে ফোনের কথাটা বলতে ভুলেই গিয়েছিল সবাইকে। এরপর সুধীর এসে পৌঁছলো, তারপর নীলিমাও। অন্তু সুতপাকে দেখে তো অবাক, দুজনেই ওদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করলো। বলল, আমাদের বাবাকে ভুলিয়ে নিজের করে নেবার চেষ্টা করছো আর এই সম্পত্তি দখল করার চেষ্টা করছো। তোমরাই তো সেই আগের বছর ফোন করে বাবার খোঁজ নিয়েছিলে, তখনই বুঝতে পারছিলাম কিছু একটা মতলব আছে তোমাদের। তীব্র কথা কাটাকাটি চলছে। অন্তু বলল, দেখো তোমরা শুধু শুধু এত চেঁচামেচি করো না, কাকু খুব অসুস্থ, আমাদের বাবার অসুস্থতা আমরা বুঝে নেব, তুমি বলার কে? নন্দী কাকু বিছানা থেকে উঠে এলো। সুতপা বারণ করলো, কাকু এই শরীরে যাবেন না, কিন্তু শুনলেন না। বেরিয়ে এসে সোফায় বসে বললেন, তোমরা আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সুধীর, নীলিমা তোমরা আর কোনো দিন এসো না এই বাড়িতে। এসব তুমি কি বলছো? আমরা তোমার ছেলে মেয়ে, তোমার নিজের সন্তান, একটা বাইরের লোক তোমার কাছে আপন হলো? মানছি কয়েকটা দিন তোমার খোঁজ নিইনি, তুমিও রাগ করে চলে গেলে, আমিও রাগ করে আর তোমায়। নন্দী কাকু কথা থামিয়ে, তোমরা আমার নিজের সন্তান সেটা ভাবতেই তো আমার আজকাল কষ্ট হয়। তোমরা নিজেদের স্বার্থ ছাড়া আর কি ভেবেছ? আমার কথা তো ছেড়ে দিলাম, তোমাদের মা তোমাদের জন্য যন্ত্রণা পেয়ে চলে গেলেন। এই গত বছরের লকডাউনে আমি অন্তুদের বাড়িতে আমি আশ্রয় পেয়েছিলাম, তোমরা খোঁজটুকুও নাওনি। আর সুতপা যখন তোমাদের ফোন করলো তখন তোমরা মিথ্যে বলেছ। ছি ছি, তোমাদের আমি চাই না। তুমি সেদিন আমার বাড়ি থেকে চলে গেলে, আমি তোমাকে ফোন করে ফিরতে তো বলেছিলাম, তুমি উত্তরে বললে আমাকে নিয়ে তোমার ভাবার দরকার নেই। আমি কি করতাম? সুধীর বলল, বাবা তোমার জেদটাকে সবসময় বড় করেছো তুমি, সেই একই জেদ তোমার। সুতপা বলল, দেখো সুধীর, তোমরা কাকুকে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা না বলে নিজেদের কাছে রাখলে না কেন? আর নীলিমা তোমার কাছে যখন গেল, তুমি ওই মধ্যপ্রদেশের সম্পত্তি লিখিয়ে নিচ্ছিলে। আচ্ছা তোমরা কি একবারও ভাবলে না, নন্দী কাকুর এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছেন, তোমাদের মা, তোমাদের ছোটবেলা, সব কিছু স্মৃতি জড়িয়ে এইখানে। তোমরা যদি বছরে একবার আসো এখানে, তাহলে কাকুর কত ভালো লাগে। তোমরা একজন বৃদ্ধ মানুষের আবেগ নিয়ে এভাবে, তাছাড়া উনি তো তোমাদের বাবা, এত কষ্ট করে তোমাদের বড় করেছেন, তাকে বৃদ্ধাশ্রমে কেন যেতে বললে? নন্দী কাকু বলে উঠল, আমার কোনো ছেলে মেয়ে নেই, আমি শুধু অন্তুকে এখন নিজের ছেলে বলে মনে করি, তোমাদের আর দরকার নেই, চলে যাও বলেই নন্দী কাকু উত্তেজিত হয়ে উঠল। অন্তু নন্দী কাকুকে থামাতে গেল। সুতপা বলল, অন্তু তুমি কাকুকে ঘরে নিয়ে যাও এখনই। সুধীর, নীলিমা আমি তোমাদের অনুরোধ করছি, কাকুর এই শরীরে ওনাকে এত কথা বলতে বাধ্য করো না। তোমরা কি বুঝতে পারছো না যে তোমরা কতটা অন্যায় করেছো? তোমরা তোমাদের বাবার সাথে এমন একটা আচরণ কেন করলে? শুধু সম্পত্তি পাওয়ার স্বার্থে কি তোমাদের ঠিক ভুল বোধ হারিয়ে গেছে? এরপর সুধীর, নীলিমা নন্দী কাকুর কাছে ক্ষমা চাইতে গেল। বলল, বাবা সত্যিই আমাদের নিজেদের স্বার্থের জন্য এতদিন এতগুলো ভুল করে ফেলেছি। তবু নন্দী কাকু ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। শেষে অন্তু সুতপা অনেকবার বুঝিয়ে বলে, ওদের একটা সুযোগ দিন কাকু নিজেদের ঠিক করার। তখন নন্দী কাকু ক্ষমা করেন। সুধীর, নীলিমা দুজনেই এরপর অন্তুদের কাছেও ক্ষমা চেয়ে নেয়। ধীরে ধীরে নন্দী কাকুর বাড়িটা আবার হাসিখুশি পরিবেশে তৈরি হতে থাকে। গল্পের সমাপ্তি এখানেই।